এই মেয়ে, এই তুমি আমি এখানে নিয়ে আসলি কেন? হ্যাঁ, এই চারপাশে তো অন্ধকার কেন? তার মধ্যে ভবনটিতে দেখে মনে হচ্ছে এটি একটি পরিত্যক্ত বাড়ি। মুশফিক মির্জা রোমান্স করবে তোমার সাথে, এতে এত লুকোচুরি করার কি দরকার? তুমি জানো না? তুমি জানো না মুশফিক মির্জার রোমান্সের জন্য এত লুকোচুরি দরকার হয় না? হ্যাঁ। মেয়েটি তাৎক্ষণিক রহস্যময় হাসি দিয়ে বলল, রিল্যাক্স বেবস, তুমি কি একটু ভয় পাচ্ছ? আরে এই আলো আধারের মাঝে যে আজকের রাতের সেরা রহস্য লুকিয়ে আছে। এই আলো আধারেই আমাদের আসল উদ্দেশ্য স্বরূপ উন্মোচন করবে। তুমি তৈরি তো? তার কথার সুরে এক অদ্ভুত শান্তি ছিল, কিন্তু মুশফিকের মনে অন্ধকারের এক অস্বস্তি দেখা দিল। নেশার ঘরেই হুট করেই মনে হলো এই কণ্ঠ তার খুব পরিচিত। মুশফিক কিছু বলার চেষ্টা করার আগেই মেয়েটি হঠাৎ করে তাকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল। তাদের দেহ একে অপরের সাথে মিশে যাওয়ার উপক্রম। নেশার ও শরীর মেয়ালি স্পর্শ পেয়ে মুশফিক কেঁপে উঠল এবং উত্তেজিত হয়ে মেয়েটিকে জড়িয়ে ধরল। মুশফিক যখন মেয়েটির শরীরের প্রতি বিভোর হলো, ঠিক তখনই মেয়েটি তার বুকের মাঝে একটি ধারালো ছুরি বসিয়ে দিল। আকস্মিক আক্রমণে মুশফিক আহ করে উঠল। সে কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি তাকে এক ঝটকায় নিচে ফেলে দিল। এতে খানিকটা দূরে ছিটকে পড়ে মুশফিক। মুশফিকের বুকের মধ্যে এখনও ধারালো ছুরি বসানো। সে এক নিঃশ্বাসে আবারও আহ করে উঠল। ব্যথার তীব্রতায় তার শরীর কাঁপতে লাগলো। ভীষণভাবে আহত হয়ে সে তৎক্ষণাৎ কিছু বোঝার চেষ্টা চালালো। এর মধ্যে মেয়েটি এসে তার বুক থেকে এক ছটকায় ছুরিটি তুলে নিল। এই ছুরিটি যেমন ধারালো তেমনি বিষাক্ত। মুশফিকের বুকে তীব্র জ্বালা শুরু করলো। তবু যতটুকু শক্তি মুশফিকের ছিল, সে চেষ্টা করলো নিজের চেতনায় ফিরিয়ে আনতে এবং দ্রুত উঠে দাঁড়ানো। বুকে পিঠে সারা শরীরে তীব্র ব্যথা নিয়ে উঠতে গিয়েও মুখ থুবড়ে পড়ে গেল মুশফিক, যা দেখে মেয়েটি উচ্চ শব্দে হেসে উঠল, যেন ওর কষ্ট দেখে সে পৈশাচিক আনন্দ পাচ্ছে। এই হাসি তীব্রতা এসে মুশফিকের হৃদয় কাঁপিয়ে তুলল। সে বুঝতে পারল তার সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। মুশফিক ভয়ার্ত মুখে ফাঁকা ঢোক গিলল বার কয়েক। এরপর কাঁপা কাঁপা গলায় জানতে চাইল, কে 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 তুমি? আমার আমার কাছে কি চাও? এতে মেয়েটির হাসির শব্দ আরো তীব্র হলো। চারপাশে অন্ধকারে মেয়েটির সুরমা হাসি তাকে আরো বিভ্রান্ত করছিল। তন্মধ্যে নিঃশব্দ পরিবেশে দমকা এক হাওয়া এসে মেয়েটির এতক্ষণের মুখের পর্দাটা সরিয়ে দিল। মুশফিকের মনে হলো ফিনফিনে অন্ধকারের মধ্যে হঠাৎ করে একটি পরিচিত ভয়ঙ্কর চরিত্র যেন অন্ধকার থেকে বেরিয়ে এলো। তার চোখগুলো ভয়ঙ্কর লাল, আর মুখের অবয়ব এক অমিতিক ক্রোধে বিকৃত। তবু এই মুখটা মুশফিকের খুব পরিচিত মনে হলো। ছেলেটা বিচলিত কণ্ঠে বলে উঠল, পরশ, 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 তুমি এখানে? মেয়েটির হাতে থাকা ধারালো ছুরিটি ঘোরাতে লাগলো এবং এক পৈশাচিক হাসি দিয়ে বলল, তাহলে এতক্ষণ তুই আমায় চিনতে পেরেছিস? মুশফিকের গা শিরশির করে উঠল। এই মুহূর্তে পরশ আবারও ধনির মতন করে জিজ্ঞাসা করল, মেয়েদের সঙ্গে রোমান্স করার এত শখ তোর, তাই না? আজ আমি তোকে রোমান্স করার ভয়ানক উপায় শেখাবো। এতদিনে সহজ সরল বোকা পরশের এই ভয়ঙ্কর রূপ দেখে মুশফিকের হৃৎপিণ্ড যেন মুহূর্তেই থেমে গেল। তার শরীর থেকে অস্বাভাবিক মাত্রায় ঘাম ছুটল। সে বুঝতে পারল এই ভয়ঙ্কর ঘোষণার পর তার জন্য পালানোর কোনো সুযোগ নেই। পরশের হাতের ছুরিটি লণ্ঠনের ফিকফিকে আলোতে চকচক করছিল, আর তার হাসির মধ্যে এক অদ্ভুত নির্মমতা ছিল। মুশফিক দ্রুত মাথা ঠান্ডা রেখে কৌশল অবলম্বন করার চেষ্টা করল। সে পুরনো দিনের ন্যায় পরশ মেয়েটার মন ভোলানোর টেকনিক খুঁজল। সংকল্পবদ্ধ কণ্ঠে বলল, পরশ, তো তো তুমি তুমি আমাকে ভুল বলছো, প্লিজ পরশ, তুমি আমাকে মেরো না প্লিজ। আমি তোমাকে এখনো ভীষণ ভালোবাসি। আমি জানি, আমি জানি তুমি আমার বাচ্চার মা হতে চলেছ। আমি তোমার বর, তোমার অনাগত সন্তানের বাবা। আমি কখনোই এভাবে তোমাকে আঘাত করতে চাইনি। প্লিজ বিশ্বাস করো, আমি পরিস্থিতির শিকার। পরশ প্লিজ, চলো একটু শান্ত হও প্লিজ, আমাদের কথা বলা উচিত প্লিজ। ওর কথা শুনে পরশের গা ঘিন ঘিন করে উঠল যেন। সে উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, এই
তোরা কোথায় আছিস? এই শুয়োরের বাচ্চাটাকে এক্ষুনি বেঁধে ফেল। আমি নিজে হাতে ওকে টুকরো টুকরো করে ফেলবো। এরপর আমি আমার পাপের হিসাব চুকিয়ে নেব। মুশফিকের চোখ ভয় ও হতাশায় এক মিশ্রণ দেখা গেল। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, তার শরীরের সর্বশক্তি দিয়ে পালানোর চেষ্টা করলো, কাঁপতে কাঁপতে কিছু বলতে চাইলো, কিন্তু ভাষা তার মুখে আটকে গেল। এর মধ্যে কিছু মুখোশধারী লোক এসে তাকে ধরে ফেললো এবং শক্ত দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেললো, কাপড় দিয়ে মুখের ভাষা আটকে দিল। মুশফিকের অক্ষমতা এবং পরিস্থিতির কাঠিন্যতা তাকে একেবারেই নিঃশেষিত করে দিল। মুখোশধারী লোকগুলো তাকে দাঁড় করার অবস্থা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। মুহূর্তেই একরাশ হিংস্রতা নিয়ে তার দিকে এগিয়ে আসলো পরশ। ওর হাতে ছুরিটি দ্রুত তার দিকে এগিয়ে আসছিল। মুশফিকের মস্তিষ্কের সমস্ত প্রান্তে একটিই চিন্তা ঘুরছিল, বাঁচার জন্য তাকে এক্ষুনি কিছু করতে হবে। সে প্রাণপণে চিৎকার করছে, আকুতি মিনত করছে, কিন্তু তার সেই চিৎকার কেউ শুনছে না। তার সেই পরশ বোকাশোখা মেয়েটা এতটা ভয়ঙ্কর রূপে তার কাছে ফিরে এলো যে মুশফিকও ভয়ে প্যান্ট নষ্ট করে ফেলল। এর মধ্যেই পরশ তার বুক বরাবর লাথি বসালো, রামদা দিয়ে পুনরায় মাথায় আঘাত করলো। যে হাত দিয়ে মেয়েটা এককালে মুশফিক নামক এই ছেলেটাকে ভালোবাসার স্নিগ্ধ পরশ দিত, সেই হাতেই আজ সে বেদম আঘাত করছে মানুষটাকে। এতে তার হাতটা আজ মোটেও কাঁপছে না। মুশফিক আকুতি ভরা অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছে, জলজল করছে তার চোখ। তার এই চোখের ভাষা যেন বলে দিচ্ছে, পরশ, পরশ আমাকে ছেড়ে দাও। আমি আমি বাঁচতে চাই পরশ, প্লিজ, আমি বাঁচতে চাই। কি করে তোকে ছেড়ে দিই বল? কি করে তোকে আজ বাঁচাই? তুই কি আমাকে একটুও ছাড় দিয়েছিস, ছেড়েছিস? আরে আমি তো অবুঝের মতো মন প্রাণ উজাড় করে তোকে ভালোবেসেছিলাম। তোকে ভালোবাসার ক্ষেত্রে আমি এতটুকু কৃপণতা করিনি, কিন্তু তুই এত সহজ সরল মনটাকে নিয়ে দিনের পর দিন খেলেছিস, আমার বিশ্বাস ভেঙেছিস। প্রতি নিয়ম তো তুই আমাকে ঠকিয়েছিস। আমার ভাইয়ের নাম করে প্রতিশোধ নিতে এসে তুই আমার সর্বনাশ করেছিস। বিয়ে খেলা খেলেছিস, আমাকে নিজের ইচ্ছা মতো ভোগ করেছিস। এরপর তুই আমার বাচ্চাটাকে অবধি অস্বীকার করলি, আমাকে চরিত্রহীনা উপাধি দিলি, হয়রানি করলি আমার পুরো পরিবারটাকে। পরশ পুনরায় দম নিল। এরপর অধৈর্য হয়ে মুশফিকের গলায় পাড়া দিয়ে বলল, তুই এতটাই নিকৃষ্ট ছিলি যে আমার অগোচরে আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করেছিস। ক্ষমতার লোভে তুই আমার ভাইকে হুমকি দিয়েছিস, ভয় দেখিয়েছিস পার্লামেন্ট ছাড়তে। তুই তো অমানুষ, তুই একটা কুকুর, তোর চরিত্র কুকুরের থেকেও নিকৃষ্ট। আরে তোর তো মরে যাওয়া উচিত। তোর মতো নিকৃষ্ট প্রাণী এই পৃথিবীতে বাঁচার অধিকার রাখে না। তুই পাপ, তুই পচা আবর্জনা। তোর মতো আবর্জনা এই শহরে থাকলে রাতারাতি দুর্গন্ধে ছড়িয়ে পৃথিবী দূষিত হবে। তাই তোর মতো আবর্জনাকে আমি নিজ হাতে পরিষ্কার করব। এই কাজটা দেশের হয়ে নিজ হাতে আমি করব। তুই কেবল নারীর ভালোবাসা দেখেছিস, কিন্তু হিংস্রও দেখিসনি। আজ এক্ষুনি দেখবি এই পরশ চৌধুরী কতটা হিংস্র। পরশ উচ্চ শব্দে হাসল। তার হাসির মধ্যে লুকিয়েছিল অদ্ভুত এক আনন্দ। সে একইভাবে হাসতে হাসতে আচমকা নিচু হয়ে ঝুঁকে ছুরি দিয়ে মুশফিকের ডান চোখে আঘাত করল। মুহূর্তেই ক্ষত থেকে এক ফিনকি রক্ত এসে ছিটকে পড়ল মেয়েটার চোখে মুখে। এতে যেন মেয়েটা অদ্ভুত এক শক্তি পেল নিজের ভিতরে। সে আরও হিংস্র হয়ে উঠল। একপাশে দাঁড়ানো মুখোশধারী লোকগুলোকে বলল, এই তোমরা এই জানোয়ারটাকে দ্রুত একটা গাছের সঙ্গে বেঁধে ফেলো, যেন নড়াচড়া করতে না পারে। লোকগুলো তড়িঘড়ি করে নিজেদের কাজ সেরে ফেলল। মুশফিক থরথর করে কাঁদছে। এতে পরশ অস্বাভাবিকভাবে হাসতে হাসতে বলে উঠল, তুই এই চোখে দিয়ে লালসার দৃষ্টিতে আমায় দেখিস, অসংখ্য মা বোনের শরীর গিলেছিস, তাই না? আজ তোর কুৎসিত চোখ আমি উপড়ে ফেলবো, যাতে তুই এমন দৃষ্টিতে কোনো মেয়েকে দেখতে না পারোস।
বলেই ছুরিটি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জীবন্ত মুশফিকের একটা চোখ তুলে ফেলল পরশ। এরপর ওর হাতের কাছে এগিয়ে গিয়ে বলল, তুই তো এই নোংরা হাত দিয়ে আমায় শুয়েছিলি, তাই না? তোর এই হাত দুটো আমি দেহ থেকে আজ আলাদা করে দিলাম, যাতে তুই আর নোংরাভাবে কোনো মেয়েকে ছুঁতে না পারিস। বলে রামদা দিয়ে কুপিয়ে কুপিয়ে মুহূর্তেই মুশফিকের বাঁধন আওলা হাত দুটো দেহ থেকে আলাদা করে দিল পরশ। ছেলেটা গলা কাটা মুরগির মতন ছটপট করতে করতে অজ্ঞান হয়ে পড়ল। এতটুকুতেই ক্ষান্ত হয়নি পরশ মেয়েটা, সে আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে উঠল। ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় ঝাঁপিয়ে পড়ল মুশফিকের উপর, পা দুটো হাঁটু বরাবর আলাদা করে দিল। ওর মুখের বাঁধনটা এক ছটকায় খুলে ফেলল, মুখটা হা করিয়ে এক টানে জিহ্বাটাকে কেটে ফেলল। এতে রক্ত মাখমাখো হয়ে গেল তার পুরো শরীরে। চারপাশে তাজা রক্তের স্রোতে ভেসে যাচ্ছে মুশফিক নামক ছেলেটার দেহখানা। হাত পা শরীর অঙ্গগুলো চারপাশে ছড়িয়ে পড়ে আছে। ছেলেটা নিস্তব্ধ নির্জীব, ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করতে করতে বেঁচে আছে কিনা মরে গেছে বোঝার উপায়ন্তর নেই। পরশ মেয়েটা এতেও বিন্দুমাত্র মায়া হলো না। সে উন্মাদের মতন আচরণ করছে আজ, এলো পাথারি আঘাত করছে ছেলেটাকে। এই সরল মেয়েটার হিংস্র রূপ দেখে ঠকঠক করে কাঁপছে পাশে থাকা লোকগুলো। ওরা এদিকে এগিয়ে আসার সাহস করলো না। পরশ পুনরায় যখন ছুরি দিয়ে মুশফিকের বুকে আঘাত করার জন্য উদ্যত হলো, ঠিক সময়ে আড়াল থেকে তার দিকে এগিয়ে আসলো সায়ন চৌধুরী। তার পিছনে পিছনে সাইমন, নয়ন, আশিক, সৈকত। সায়ন চৌধুরী এসে মনকে দ্রুত থামিয়ে দিল এবং শীতল কণ্ঠে বলল, থাম পরশ, প্লিজ রিল্যাক্স। পরশ উন্মাদের মতো নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, আমায় ছাড়ো, ছেড়ে দাও ভাই, আমাকে ছেড়ে দাও। এই জানোয়ারটাকে আমি আজ শেষ করে ফেলবো। সায়ন চৌধুরী বোনকে শান্ত করার জন্য বুকের সাথে আলতো করে জড়িয়ে ধরল, বলল, ওর গল্পটা এখানেই শেষ নয়। কুকুরের মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর যন্ত্রণা দিতে হবে তাকে, হারে হারে ভোগ করতে হবে, বুঝতে হবে চৌধুরী পরিবার কতটা ভয়ঙ্কর। আজ আমি সফল বোন, আমাদের পরশ এখন আর দুর্বল নয়, কিন্তু আজকের জন্য তোর দায়িত্ব এখানেই শেষ, বাকিটা আমরা দেখে নেব। পরশ এবার খানিকটা শান্ত হলো। এর মধ্যে সাইমন এসে কায়দা করে ওর হাত থেকে ছুরিটা নিয়ে নিল। পরশের চোখে তখন উত্তেজনা এবং ক্ষোভের আগুন জ্বলছিল। সাইমন তার হাতে ছুরি রেখে একটু দূরে দাঁড়িয়ে গিয়ে বলল, হ্যাঁ পরশ, এবার তুই নিজেকে শান্ত করার চেষ্টা কর বোন, বাকিটা আমাদের জন্য বরাদ্দ থাক। আমাদের পরিকল্পনার প্রতিটি অংশ অন্তত হিসাব করে করা হয়েছে। শুধু একটি জিনিস মনে রাখিস, প্রতিশোধের এই মহাকাব্য শেষ হবে আমাদের হাতে। তুই কেবল কিছুদিন অপেক্ষা কর। ওদের কথোপকথনের মধ্যে সায়ন চৌধুরী ইশারা করে এতক্ষণে মুখোশধারীর লোকগুলোকে কিছু একটা বুঝিয়ে দিল। এরা হচ্ছে তার স্পেশাল ফোর্স। আজকে সব কিছু তার প্ল্যান অনুযায়ী ঘটেছে, বাকিটাও দ্রুত হয়ে যাবে। সায়ন চৌধুরী ইশারা বুঝে লোকগুলো দ্রুত নিজেদের কাজে মন দিল। সায়ন চৌধুরী আর এখানে এক মুহূর্তও ব্যয় করলো না, বোনকে নিয়ে দ্রুত পরবর্তী পদক্ষেপ নিতে প্রস্তুত হলো এবং জায়গা ছাড়ল। যাওয়ার আগে অবশ্য পরশ মেয়েটা এতদিনের শখের পুরুষের মুখ বরাবর একতলা থুতু ফেলে দিতে ভুলল না। গাড়ি চলে যাচ্ছে রাতের শহরের ভিতর দিয়ে, সায়ন চৌধুরীর সামনে, আর পরশ তার পাশে বসে জানলার বাইরে শহরের ঘুমন্ত দৃশ্য উপভোগ করছেন। পরশের মুখে আজ হাসির ছাপ, মনে হচ্ছে দীর্ঘদিন পর সে সত্যিকারের শান্তি অনুভব করছে। শান্তির মধ্যে পরশ নিজের মনে ভাবছিল নারীর প্রকৃত রূপ কত বিচিত্র হতে পারে। এককালে হারানোর ভয়ে কাঁদতে থাকা, অস্থিরতার মধ্যে থাকা মেয়েটি আজ সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করেছে। সে আজ হাসি মুখে তার শখের পুরুষটাকে ছেড়ে দিয়ে যেন স্বাভাবিকতার নতুন রূপের আত্মপ্রকাশ করছে। নারীর প্রতি তার উপলব্ধি এবার আরও গভীর, আরও চিন্তাশীল। নারী কখনো এক অবিরাম মায়ার সাম্রাজ্য, কখনো প্রয়োজনের তাগিদে এক কঠোর প্রতিরোধক। মাতৃত্বের পবিত্রতার কাছে তার ধৈর্য এবং শক্তি সব কিছু এক নতুন রূপ ধারণ করে। আজ পরশ সেই রূপের নতুন উদাহরণ হয়ে উঠেছে। নিজের সন্তানকে পৃথিবীর কাছে বৈধতা দিতে পরশ কৌশলে পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য লোকটিকে কাগজে কলমে বিয়ে করে নিয়েছে।
এইভাবে তার অনাগত সন্তানকে কোনোদিনই অবৈধ সন্তান হিসাবে কেউ অভিহিত করতে পারবে না। পরশের এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি শুধুমাত্র তার সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত করেছেন এবং নিজেও মাতৃত্বের পবিত্র দায়িত্ব পূরণে এক নতুন শক্তি ও ধীরতার পরিচয় দিয়েছেন। এমন এক সিদ্ধান্তে পরশ প্রমাণ করল নারীর অসীম ক্ষমতা ও গভীর চিন্তাভাবনার ক্ষমতা। একদিকে এই বিয়ে তার সন্তানের সামাজিক মর্যাদা নিশ্চিত করবে, অন্যদিকে এটি তাকে মাতৃত্বের নতুন রূপের পরিচিত করবে, যেখানে প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ, কিন্তু সে একাই হবে তার সন্তানের মা বাবা। প্রতিটি নারী তার পরিস্থিতি এবং প্রয়োজন অনুসারে নিজেকে নতুন নতুন রূপে প্রকাশ করে। পরশের মনে এই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা চলতেই থাকে। সাইমন চৌধুরী গাড়ি চালিয়ে যাচ্ছে, শহরে রাতের গভীরতার মধ্যে দিয়ে যেন একটি নতুন অধ্যায়ের সূচনা। রাত্রি দ্বিপ্রহর, এয়ারপোর্টে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছেন চৌধুরী পরিবার। পরশকে বিদায় দিতে তারা এসেছে। প্রত্যেকেই ছদ্মবেশে, মুখে মাস্ক পরা। বোঝাই যাচ্ছে ওরা সবাই খুব সাবধানতার সাথে সাধারণভাবে এখানে এসেছে, যাতে কেউ কিচ্ছুটি টের না পায়। যদিও আশেপাশের সবাই নিজেদের প্রিয়জনকে নিয়ে ব্যস্ত, তবু তারা লোক সমাগম থেকে কিছুটা দূরে অবস্থান করছে। ওদের সামনে দাঁড়িয়ে আছে পরশ, হাতে ট্রলি ব্যাগ। তার মুখে হাসি লেগে আছে। দেশ ছাড়ার জন্য আজ যেন তার বিশেষ আনন্দ। তার পাশেই দাঁড়িয়ে আছে নার্স মেয়েটি রূপালী। পরশের সাথে যাবার জন্য রূপালী এখানে। সায়ন চৌধুরী তাকে কিছু একটা বোঝাচ্ছে। রূপালী শুধু পরশের দেখাশোনার জন্যই যাচ্ছে না, তার পড়াশোনার জন্য একটি পরিকল্পনা আগে থেকেই রয়েছে। রাতের গভীরে পরশ ও রূপালী তাদের নতুন ফ্ল্যাটে পৌঁছাবে। সায়ন চৌধুরী আগেই সমস্ত ব্যবস্থা করে রেখেছেন। ভিসা এবং ফ্ল্যাট নিয়ে ওদের কোনো সমস্যা হয়নি। এমনকি আজ রাতে শেষ বিমানটাও মধ্যরাতে। এই সময়ে নির্বাচন কি কাকতালীয় নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে? বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন আবহাওয়া খারাপ হওয়ায় ফ্লাইটের সময় পিছিয়ে গেছে, কিন্তু এই কারণের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি? যদি থেকেও থাকে, এর কারণ কি? এই যে পরশ ও রূপালী আমেরিকায় যাচ্ছেন, তাদের হাতে স্টুডেন্ট ভিসা। এমনকি এটাও একটি পরিচিত কাকপক্ষীও টের পেল না। ভাগ্যিস পরশের ভিসা আগে থেকেই প্রস্তুত ছিল। এই ঝামেলা না হলেও সে আমেরিকায় পড়াশোনার জন্য একবার যেত। এর মধ্যে গেট এজেন্ট এয়ারপোর্টে পিএ সিস্টেমের মাধ্যমে ছাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, পরশ নড়ে চড়ে উঠল। নিজের জরুরি কাগজগুলো আরেকবার বুঝে নিল। কিছুক্ষণের মধ্যে এই মধ্যরাতকে উপেক্ষা করে পরশ মাতৃভূমি ত্যাগ করবে এবং নতুন জীবনে দিগন্তের দিকে পা বাড়াবে। পরশের মুখে এক অদ্ভুত হাসি, তার চোখে স্বপ্ন এবং উত্তেজনার ঝিলমিল। মেয়েটির মনের মধ্যে একটি নতুন সূর্যের আগমনের কল্পনা ফুটেছে। সে জানে এই রাতের শেষে নতুন জীবনের দিগন্ত খুলে যাবে। কিছুক্ষণ পর বিমানটি রওনা হবে এবং পরশ ও রূপালী তাদের নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাবে। রোকসানা চৌধুরী পরশের যাবার প্রস্তুতি দেখে হঠাৎ করে মেয়েটাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। অবুঝের মতন বলল, তুই চলে যাচ্ছিস পরশ? আমাদের ছেড়ে চলে যাবি? যাস না মা, থেকে যা তুই। রাহেন চৌধুরী তাৎক্ষণিক নিজের স্ত্রীকে সতর্ক করল। গম্ভীর কণ্ঠে শুধালো, বাচ্চাদের মতো এসব কি কথা বলছো রোকসানা? এসব বলে তুমি কেন মেয়েটাকে দুর্বল করছো? তাই তো, মেয়েটার ভবিষ্যতের জন্য। এছাড়া যে কোনো উপায় নেই। রোকসানা চৌধুরী নিজেকে খানিকটা সামনে নিল। পরশের কপালে আদরে চুমু খেলো। এরপর ভেজা কণ্ঠে শুধালো, নিজের খেয়াল রাখিস মা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, শরীরের যত্ন নিস। পরশ মুচকি হেসে বলল, তুমি চিন্তা করো না ছোট মা, আমি ঠিক নিজেকে সামনে নিব। তুমি এত কেঁদো না তো। পরশ ছোট মাকে রেখে এগিয়ে গেল বাবার কাছে। কোনো কথাবার্তা ছাড়াই বাবাকে জড়িয়ে ধরল মেয়েটা। খানিকক্ষণ মাথা রাখলো বাবার প্রশান্ত বুকে। সালাম চৌধুরী অবলীলায় মেয়েকে আঁকলে নিল বুকে। লোকটার মুখে এক ধরনের কষ্ট ও উদ্বেগের ছাপ স্পষ্ট। চোখ দুটো টলমল করছে। আদরের ছোট মেয়েটা দূরে এক দেশে চলে যাচ্ছে। হুটহাট চাইলেও তাকে আর দেখা যাবে না, ছোঁয়া যাবে না। আহারে, বাবার বুকটা ফেটে যাচ্ছে বিষাদে। এরপর বহু কষ্টে নিজেকে সামলে রেখেছেন বাবা। পরশ কয়েক মিনিট পর মাথা তুলে তাকালো বাবার দিকে। মৃদু স্বরে বলল,
আমি তো চলে যাচ্ছি বাবা, তুমি নিজের খেয়াল রাখো, ঠিকমতো প্রেশারের ওষুধটা খেয়েও নিও কিন্তু। খাবো মা, তুই আমাকে নিয়ে টেনশন করিস না, তুই যা, বিদায়। এরপর পরশ চাচা ভাই বোনদের থেকে একে একে বিদায় নিল। সবশেষে এগিয়ে গেল রাত্রিপ্রিয়ার কাছে। রাত্রিপ্রিয়া এতক্ষণ কিছুটা দূরে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছিল। পরশ ওর কাছে আসতে সে মেয়েটাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। পরশ ওকে কাঁদতে সময় দিল। এরপর রাতের দুহাত ধরে অপরাধীর ন্যায় শুধালো, আমাকে তুই ক্ষমা করিস রাত, তোকে খুব জ্বালিয়েছি আমি। আমার জন্য তুই সেদিন আম্মুর হাতে থাপ্পড় খেলি, সরি রে। যাবার বেলা এভাবে বলিস না সোনা, আমি সেসব কিছু মনে রাখিনি আমি। তবুও অভিযোগ করলে আমাকে নিয়ে করিস, আমার মাকে ভুল বুঝিস না রাত, উনি তোকে খুব ভালোবাসে। আমি যাই রাত, তোরা আম্মুকে দেখে রাখিস, ভালো রাখিস। পরশ সবাইকে ছাড়িয়ে নিজের ট্রলি ব্যাগটি পুনরায় হাতে নিল। এই পুরোটা সময় ধরে তাহানা লক্ষ্য করল ছোট আপা একবারও কাঁদল না। মেয়েটার চোখ দুটো শুকনো। চারপাশে এত কান্না হাহাকার দেখেও সে নিজেও খুব কেঁদেছে। কিন্তু আপা, আচ্ছা ছোট আপা কি বদলে গেল? ছোট তানা বিস্মিত না হয়ে পারল না। সে তৎক্ষণিক পরশের কাছে ছুটে গেল, অকপটে প্রশ্ন করল, আপা তুমি কাঁদছো না কেন? বড় আপা, রাত, ভাবি, আপু, আম্মু ওরা সবাই তো কাঁদতেছে, কিন্তু তুমি তো মোটেও কাঁদলে না। আমাদের ছেড়ে চলে যাচ্ছ, তাও কি তোমার মন খারাপ হয় না, কান্না পায় না? বোনের কথা শুনে পরশ শুকনো ঠোঁট এলিয়ে হাসল। আলগোছে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই পরশরা কখনো কাঁদে না, ওদের কাঁদতে নেই। আমি চললাম, তুই ভালোভাবে থাকিস, আনন্দই থাকিস। তানার মন খারাপ হলো। পরশ সবার দিকে একবার তাকিয়ে এক পা করে এগিয়ে যাচ্ছে বিমানের নিকটে। শেষে তার সঙ্গী হলো রূপালী। পায়েল কাঁদতে কাঁদতে শেষবারের মতন বোনকে বলল, তুই ভালো থাকিস কিন্তু পরশ, আমরা সবাই নতুন এক পরশকে দেখার জন্য অপেক্ষায় থাকবো। পরশ এগোচ্ছে, সবাই তাকে হাত নেড়ে নেড়ে বিদায় দিচ্ছে। চৌধুরী পরিবারের সবাই এখানে উপস্থিত থাকলেও তানিয়া চৌধুরী কিন্তু নেই। উনি এখনো অবধি কিচ্ছুটি টের পায়নি। সায়ন চৌধুরী মাকে কিচ্ছুটি জানায়নি, কেননা মা দুঃখ পাবে, ভয় পাবে, কাঁদবে, যা দুর্বল করে দেবে পরশকে। এই নিয়ে রোকসানা চৌধুরীর মহিলার জন্য মায়া হলো। আহারে, মেয়েটা চলে যাচ্ছে তাও আপা নেই। উনি যখন জানতে পারবেন খুব কাঁদবেন, খুব দুঃখ পাবে। পরশ বিমানের মুখোমুখি দাঁড়িয়ে এক্ষুনি ভিতরে প্রবেশ করবে সে। হঠাৎ করে পিছন থেকে কেউ মৃদু কণ্ঠে ডাকলো, পরশ দাঁড়াও। পরশ চমকে উঠল। পিছন ঘুরে তাকাতেই পরিচিত একটি বিষণ্ণ মুখ দেখল। পরশ মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল, নয়ন ভাই? নয়ন তার দিকে করুণ চোখে তাকালো। এতক্ষণ ধরে সে এখানেই ছিল। ভালোবাসার মানুষটির বিদায়ের বিষাদে তার হৃদয় ভার হয়ে উঠেছিল। অবশেষে নয়ন গভীর সুরে শেষবারের মতন বলল, আমি তোমার জন্য অপেক্ষা করব। পরশ সোজা দৃষ্টিতে নয়নের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি আমার জন্য অপেক্ষা করবেন না নয়ন ভাই, আপনি জীবনটা নতুনভাবে সাজান। আপনার সুখে আমার প্রার্থনা। ভালো থাকুন, প্রিয়জনদের ভালো রাখুন। পরশ আর এক মুহূর্তও দাঁড়ালো না, নয়নকে পিছনে ফেলে ভিতরে প্রবেশ করলো। পরশ চলে যাওয়ার পরও নয়ন একই জায়গায় ঠাঁই দাঁড়িয়ে রইল, তার চোখে গভীর বিষাদের ছায়া। পরশের বিদায় তার মনে করিয়ে দিচ্ছে তার জীবনে একটি অমূল্য অংশকে হারিয়ে যাচ্ছে আজ। নয়নের আত্মা প্রাণপণে চিৎকার দিয়ে যেন বলছে, কচি তুমি যেও না, যেও না। সময় চলতে থাকলো। কর্তৃপক্ষ বিমান ছাড়ার সিগন্যাল দিল, কিন্তু নয়ন একই জায়গায় দাঁড়িয়ে রইল। তার অভিব্যক্তি বলছে পরশের প্রতি তার ভালোবাসা এক অদৃশ্য সুতোর মতন, যা আজ ছিঁড়ে যাচ্ছে আকাশপথে। মুহূর্তে নয়নের হৃদয়ে এক গভীর শূন্যতা ছড়িয়ে পড়ল, যেন পরশের বিদায় তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিছুটা মূল্যবান অংশ ছিনিয়ে নিয়েছে। বিমানটি ধীরে ধীরে আকাশে উড়াল দিল। নয়ন তীব্রভাবে অনুভব করল যে সে এখন একা একটি শূন্যতার মধ্যে দাঁড়িয়ে
আকাশপথে তাকিয়ে। ছেলেটার মুখে এক ধরনের নিঃসঙ্গতা এবং গভীর হতাশার চিহ্ন স্পষ্ট হলো। তবু সে বলল, তুমি ভালো থেকো, কিন্তু ভালো থেকো আমার ভালোবাসা। নয়ন শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই সাথে অদ্ভুত এক শূন্যতা ও হারানোর বেদনা ছড়িয়ে পড়ল তার বক্ষস্থলে। বুক ভারী হলো, শ্বাস প্রশ্বাস দ্রুত হলো। ছেলেটি বুঝল, শখের মানুষটির এই বিদায়ে তার ভিতরে একেবারেই একাকিত্বের অনুভূতি তৈরি করলো। আজ থেকে তার হাসা বারণ, ভালো থাকা বারণ। তার চোখে কার্নিশে জমা হলো কিঞ্চিত জল। আহা নিয়তি, হৃদয়ের একান্ত প্রিয় অংশকে কেড়ে নিলে। আহা ব্যথা। নয়ন আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে পারল না। এলোমেলো পায়ে দ্রুত নিজে গাড়িতে উঠল। এরপর উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালাতে লাগলো। ফাঁকা রাস্তায় গাড়ি চলছে, সেই সাথে ক্যাসেট সিস্টেমের লো ভলিউমে রবীন্দ্রসঙ্গীত বাজছে। চমকিবে ফাগুনের পবনে, পুষিবে আকাশবাণী শ্রবণে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ। সবার জীবন থেকে কেটে গিয়েছে 2 মাস। এই 2 মাসের মধ্যে পরিবর্তন হয়েছে অনেক কিছু। চৌধুবাড়িতে থাকা এতদিনের কালো আঁধার কেটে সোনালি রৌদ্র উঁকে দিয়েছে। ওদের সবার মনে আজ স্বস্তি, তৃপ্তি আর আনন্দ। পরশ মেয়েটাও আমেরিকায় ভীষণ রকমের ভালো আছেন। সে খুব সূক্ষ্মভাবে নিজেকে মানিয়ে নিয়েছে। তার এখন আনন্দের দিন, কেননা তার জীবনটা নরকে পরিণত করা সব কটা মানুষ তাদের প্রাপ্ত শাস্তি পেয়েছে। একটা মানুষকেও ছাড় দেয়নি সায়ন চৌধুরী। মির্জাবাড়ির বিনাশ ঘটেছে তার হাতে। সেই সাথে দক্ষ হাতে যুক্তিক কৌশলে সে নিজের পরিবার ও বোনের সম্মান বাঁচিয়ে নিল। গোপনে সাইবার আইনের মাধ্যমে পরশের আপত্তিকর ভিডিও সহ সবকিছু নষ্ট করে দিয়েছেন। এই তো মাসখানেক আগে মুশফিক ছেলেটা ভয়ঙ্কর যন্ত্রণা পেতে পেতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ছেলেটা ভয়াবহ পরিণত দেখে আশাদুল সহ পুরো পরিবার ভেঙে পড়েন। জীবিত মুশফিকের কষ্ট দেখে পাড়া প্রতিবেশীরাও খুব আফসোস করতেন। মুরব্বীরা ছেলেটার মৃত্যু নামক শান্তির জন্য দোয়া করেছেন। এরকম যন্ত্রণাদায়ক মৃত্যু হয়তো কেউ কখনো দেখেনি। এর মধ্যে যদিও মির্জা পরিবার আঙুল তুলেছিল সায়ন চৌধুরীর উপর, কেসও করেছিল ওদের নামে, কিন্তু লাভ হয়নি। এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটেছে, কিন্তু কোনো প্রমাণ মেলাতে পারেনি পুলিশ। আসাদুল্লাহর আক্রোশে যখন ঝলমল করে উঠেছিল, ঠিক সেই সময় তার জীবনে ছন্দ পতনের ঘণ্টা বেজে উঠল। আসাদুল্লাহর নামে সরকারের পক্ষ থেকে দেশদ্রোহী সহ নানাবিধ কুকর্মের মামলা হলো। সেই মামলায় ধ্বংস হয়ে গেলেন আসাদুল্লাহ সহ পুরো পরিবার গ্রেপ্তার হলো। একে একে খোলসা হলো তার এতদিনের সব কুকর্ম সহ সকল রকমের অবৈধ কারবার। সেই সাথে বাজেয়াপ্ত হলো তার সকল সম্পত্তি, বাড়ি গাড়ি। এক ধাক্কায় মুখ থুবড়ে পড়ে গেল মেয়র আসাদুল্লাহ। কিছুদিন যেতেই দক্ষ প্রমাণের ভিত্তিতে যাবজ্জীবন জেল হলো আসাদুল্লাহ ও তার বড় ছেলের। অপকর্মের সাথে জড়িত কেউ আইনের হাত থেকে নিস্তার পায়নি। অপরাধী পুরো গ্যাংকে বিভিন্ন মেয়াদী সাজা ও শাস্তি দিয়েছেন আদালত। সব হারিয়ে আসাদুল্লাহ মানসিকভাবে ভেঙে পড়েছেন আজকাল। অবশেষে সব হারিয়ে ওদের জায়গা হলো কারাগারের এক কোনায়। বাকি জীবনটা জেলে পচেই মরতে হবে। কায়দা করে সেরকম ব্যবস্থা করে দিয়েছেন সায়ন চৌধুরী ও সাইমন চৌধুরী। ওদের ধ্বংসের সাথে সাথে আগের মতন স্বাভাবিক হয়েছে চৌধুরী বাড়ির প্রতিটা মানুষ। পরশকে ছাড়া যদিও প্রথম ওদের খারাপ হতো, তানিয়া চৌধুরী বেশ কান্নাকাটিও করতেন। এখন সময়ের সাথে সাথে সেটুকুও স্বাভাবিক হয়েছে। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদের সামলে নিয়েছে বাবা মা। নতুন দিন, নতুন এক প্রহর ঝলমল করে উঠেছে চৌধুরী পরিবার। বাচ্চারা হাসছে, খেলছে, নিজেদের কাজে মনোযোগী হয়েছে। ওদের পাশাপাশি নিজেদের মতন আনন্দ করছে বাড়ির বড়রাও। এই তো সাইমনের রুমের খাটটা বেশ পুরাতন হয়ে গিয়েছে। রায়হান চৌধুরী সেটা লক্ষ্য করে। ছেলের জন্য মার্কেট থেকে আজ বেশ দামি একটা নতুন খাট নিয়ে আসলো। তৎক্ষণাৎ লোক ডেকে পুরাতন খাটটা সরিয়ে নতুন খাটটা রুমে সেট করে দিল। নতুন বিছানাটাও সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে। রাতে সাইমন বাসায় আসলো। রুমে নতুন খাট দেখেও ছেলেটা কোনো প্রতিজ্ঞা করলো না, যা দেখে রায়হান চৌধুরী নিজে থেকেই ছেলেকে জিজ্ঞাসা করলো, নতুন খাটটা কেমন হয়েছে সায়ু? সাইমন উদাস কণ্ঠে বলল, বাবা, রুমে নতুন খাট দিয়েছো তুমি, তাতে আমার কি? আমার তো আর খাটের উপর বউ নাই। হারামজাদা, তোর বউ নাই সে আমিও জানি। খাটটা কেমন হচ্ছে সেটা বল। বিছানাটা দেখছিস? নরম তুলতুলে, খুব আরামদায়ক।
বাবার কথা শুনে সাইমন এবার দীর্ঘশ্বাস ছেড়ে বলল,